স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিয়ে কাজ করছে রাজনৈতিক দলগুলো। সেই সাথে জোট গঠনের আলোচনাও চলমান। সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ প্রচারও শুরু করেছেন। ওদিকে নির্বাচন এখনো সংশয়ে, এমন কথাও বলছেন কোনো কোনো রাজনৈতিক দল। টানাপোড়েনের এই নির্বাচন এবং ভোটের হিসেব নিকেশ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চর্চা.কমের সম্পাদক এবং কলামিস্ট সোহরাব হাসান। আপনাদের তিনজনকে স্বাগত আজকের আলোচনায়। জনাব আব্দুস সালাম, আমরা গতকাল রাতেই দেখলাম যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন বা গিয়েছেন। উনি পথে আছেন, আর অল্প কিছু সময় পরেই হয়তো নিউ ইয়র্কে পৌঁছাবেন। সাথে তিনটি প্রধান রাজনৈতিক দলের ৬ জন নেতাকেও আমরা দেখেছি তিনি সাথে নিয়েছেন। বাংলাদেশের সমমনা দলগুলোর নেতাদের নিয়ে যাওয়ার নজির আছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এভাবে যাওয়াটা এই প্রথম হয়তোবা। পাশাপাশি নির্বাচন কমিশনও তার কাজ করছে, একটা সম্ভাব্য নির্বাচনের পরিবেশও বিরাজ করছে। এরপরও নির্বাচন নিয়ে সংশয়ের কথা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সমাবেশ থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে। কেন? সব কিছু যখন নির্বাচনমুখী, তারপরে নির্বাচন নিয়ে কি সংশয়? আর এই বক্তব্যগুলো থাকে ভাব বাড়ছে, কে কিভাবে নির্বাচনকে ঠেকানোর ষড়যন্ত্র করছে সেই কথাটা থাকে না। এই যে ভাব বাড়ছে যে কথাগুলো, কেন নির্বাচন এখনো সংশয়ে, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। আপনাকে ধন্যবাদ। আমার সহ দুই আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। সংশয়টা আমার মনে হয় যে আমাদের মধ্যে তো নাই, জামাতের কিছুটা আছে, সেটা উনি বলতে পারবে। কারণ এটা সংশয়টা এখন কিছু নাই। কারণ আমরা যেটা দেখেন ভেরি বিগিনিং যে কথাগুলো বলে আসছিলাম যে ৫ই আগস্টের পর থেকে কথা মতোই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছে না, এটা জামাতও শেষ হয়ে বলছে, শেষ পর্যন্ত জামাতও তাই না? আমাদের কথাটা হলো যে নির্বাচনের বিকল্পটা কি? নির্বাচনে তো কোনো বিকল্প নাই। আর আরেকটা হলো যে সংস্কারের কথা তো আমরা আগে বলছি, এবং আমাদের কথাটা ছিল যে ন্যূনতম সংস্কার, অর্থাৎ যে সংস্কারটা করলে পরবর্তী নির্বাচিত সরকার আর ফ্যাসিস্ট হতে পারবে না, সেই সংস্কারটা করে আমি নির্বাচনে যাই। এবং তারপরে নির্বাচনের পরে নির্বাচিত সরকার তাড়াতাড়ি আসলে দেশটা একটা ডিসিপ্লিনে আসবে। দেশটা তো এখন কোনো ডিসিপ্লিনে নাই, কোথাও কোনো কাজ হচ্ছে না। আজকে দেশে বলি বিদেশে বলি কোথাও কিছু হচ্ছে না, সব জায়গায় একটা স্থবিরের মতো অবস্থা হয়ে আছে। আজকে অর্থনৈতিক অবস্থা ডে বাই ডে খারাপের দিকেই যাচ্ছে। আজকে এই গত ২ বছরে বেকার সমস্যা লাফায় বাড়তেছে। কাজে সব এই সমস্যাগুলো কিন্তু আজকে হইতো না যদি আমরা ৩ মাস ৬ মাস ৯ মাসের মধ্যে যদি আমরা ইলেকশনগুলো করে ফেলতে পারতাম। কিন্তু যতই দিন যাচ্ছে আর জটিলতাগুলো বাড়তেছে। যে প্রথম দিকে হলো যে নির্বাচন এখনই করা যাবে না, সবাইকে আগে শেখ হাসিনা যেটা বলতো যে বিএনপি নির্বাচন কেন দিব, তারেক এসে দেশ চালাবে এটার জন্য। তা এখনও নির্বাচন দিলেই তো বিএনপি চলে আসবে, এখন কেন নির্বাচন খালি বিএনপি নির্বাচনকে ক্ষমতার জন্য। কিন্তু ক্ষমতার জন্য না, আসলে রাষ্ট্রটা তো সমস্যায় আছে। এখন পর্যন্ত আমরা গণতন্ত্রটা ফিরে পাই নাই। এখন পর্যন্ত ফ্যাসিবাদ উকি ঝুঁকি দিচ্ছে, এবং এখন ডে বাই ডে তারা তাদের পদযাত্রা তারা বাড়ানোর চেষ্টা করতেছে। তা আমরা এই কারণেই বলছিলাম যে পর্যন্ত একটা রাইট গভর্নেন্স না আসবে সেই পর্যন্ত এই প্রবলেমগুলো হবে। এবং এই কথাগুলো আমরা আগে থেকে বলে আসছিলাম, সেটা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য না, দেশটা যাতে একটা ট্র্যাকে আসে সেটার জন্য আমরা বলে আসছিলাম। কিন্তু এটাকে পেছানোর জন্য বিভিন্ন রকম অজুহাত জামাত সহ বা বিভিন্ন দলের থেকে সৃষ্টি করা হয়েছে, সেটা কোনোভাবে কাম্য না। আর একটা তো আমি তো নিজে থেকেই কোনোভাবে বুঝতেই পারি না যে ৫ই আগস্টের আগ পর্যন্ত যে জামাত বিএনপির সাথে এত সখ্যতা, এবং এই কত দুঃসময় জামাতের দুঃসময় বিএনপি এই জামাতকে কাঁধে বয়ে নিয়ে বেড়াইছে। হঠাৎ করে ৫ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যেখানে দুইজনের পদ দুই দিকে চলে যেতে হলো? এটা আমার কাছে পরিষ্কার না। কারণ যেহেতু এখন পর্যন্ত ফ্যাসিস্ট চিরতরে বিদায় হয় নাই, আমরা যে ঐক্যটা মাঠে আমাদের সৃষ্টি হয়েছিল সেই ঐক্যটা আমাদেরকে ধরে রাখা দরকার। এবং যে জায়গায় আমাদের নেতা তারেক রহমান বলছিল যে আজকে নির্বাচন হলে যদি বিএনপি এককভাবেও ক্ষমতায় যায়
তারপর আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা সরকার গঠন করব। অর্থাৎ এটা যে জাতীয় ঐক্যটাকে ধরে রাখার জন্য, কারণ দেশ যে পর্যায়ে আছে এটাকে বিল্ড আপ করতে হলে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। আজকে যেই ক্ষমতায় যাক বা আমরা যারাই যাই না কেন, যদি ঐক্যটা না থাকে তাহলে কিন্তু দেশের যে সব কিছু ক্ষতি হয়ে গেছে, এগুলোকে রিবিল্ড করতে হলে ওই বিরোধিতা দিয়ে চলবে না, ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। তো সেটার জন্য সেই স্পিরিটটাকে কোনোভাবে নষ্ট করাটা ঠিক হবে না। ধন্যবাদ আব্দুল সালাম। জনাব আব্দুল সালাম যে প্রশ্নটি করেছে আমার প্রশ্ন পরে, বাট আপনি সালাম ভাইয়ের প্রশ্নটির উত্তর আপনি দিবেন কিনা, যে 5 আগস্টের পর এমন কি ঘটেছে যে বিএনপি এবং জামায়াত এতদিনের সখ্যতা 30-35 বছরের, এখন কেন দুদিক দুই দল? জি, ধন্যবাদ আমাদের আজকের এই উপস্থাপক এবং আমার দুইজন সম্মানিত আমার শ্রদ্ধেয় বড় ভাই সহ আলোচক এবং আজকের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল এখনও আছে এবং থাকবে। আপনারা দেখেছেন যে আগরতলা আমাদের উপ হাই কমিশনে যখন হামলা হয়েছে তখন কি আমরা কোনো দল মত আমরা বিচ্ছিন্ন ছিলাম? আমরা তো সকল দল একসাথে গিয়ে বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দল একসাথে গিয়ে চিফ অ্যাডভাইজারের পাশে গিয়ে দাঁড়াইছে। আমরা জাতীয় বিষয়ে এখনও ঐক্যমত আছি, কিন্তু আপনার আদর্শ আপনি প্রচার করবেন, ভাইয়ের আদর্শ ভাই প্রচার করবে, এটা কি বিরোধী হলো? এখন এক একজনের ব্যাখ্যা এক এক রকম। এইটা একদল একদলকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল দল বলতেছে, এগুলো তো আদর্শ ইস্যু না। এটা হলো এটা আলাদা বিষয়, সেটা যে দল বলতেছে সেই দলের বিষয়। কেমন এটা আমরা মনে করি না। উভয়কে বলছে তো, উভয়কে আমরা আন্ডারগ্রাউন্ড বলবো কেমন? ওনাদেরকে ওনারাই বরঞ্চ আমাদেরকে আন্ডারগ্রাউন্ড বলে, গুপ্ত শিবির, অমুক শিবির, তমুক শিবির। যাই হোক, এগুলো আসল বিষয় নয়। আমরা এখনও ঐক্যবদ্ধ আছি। আচ্ছা। এবং জাতীয় যে কোনো ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের টার্গেটও ইলেকশন হতেই হবে। আমরা যে এখন যে 5 দফা কর্মসূচি দিয়েছি তার মধ্যে কিন্তু প্রথম দফা হলো যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে, 1 নম্বর আমাদের দাবি। 2 নম্বরে হলো যে বিচারগুলোকে দৃশ্যমান আরও দ্রুত গতি করা উচিত। 3 নম্বরে হলো যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে সবাইকে। 4 নম্বর হলো পিআর। 5 নম্বর হলো যে দোসর যারা এই আওয়ামী লীগের যারা দোষর ছিল 14 দলকে কার্যত তাদেরকে মানে এর মধ্যে নিয়ে আসতে হবে, তাদের কার্যক্রমকে নিষেধাজ্ঞায় রাখতে হবে। বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ইলেকশন সহ কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারবে না। বিচার সম্পন্ন হওয়ার পরে তারা যদি পিউরিফাই হয় তাহলে আমরা সবগুলোই তো চলছে। এখন মূল 4 নম্বরটা উপরে চলে আসছে, পিআর নিয়ে তো বেসিক্যালি এখন বাকিগুলো তো বিএনপিও চায়। আপনারা যে দাবিগুলো বলেছেন সেগুলো বিএনপিও চায়। ঠিক আছে, সমস্যা হচ্ছে 4 নম্বর, আপনার 4 নম্বর দাবিটা পিআর। আমাদের পিআর এর বিষয়টা কিন্তু আজকে নতুন ইস্যু না। পিআর হলো, কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি আঁকড়ে ধরছে। একটু বলি সরব মনে হচ্ছে আগের। সেটা হলো যে আমরা যখন কেয়ারটেকারের ফর্মুলা আমাদের আমির সাহেব দিয়েছিলেন, অধ্যাপক গোলাম আজম সাহেব, তখনই কেয়ারটেকারের সাথে আমাদের পিআরও ছিল এবং দীর্ঘ সময় এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি, সেমিনার, সিম্পোজিয়াম, সভা সমাবেশ। এরপরে কেয়ারটেকারটাকে জনগণ মনে করলো যে এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কিন্তু কেয়ারটেকার আমাদের সংবিধানে আসলো। আবার যারা কেয়ারটেকার বললো যে আমাদের আন্দোলনের ফসল, তারাই আবার এই কেয়ারটেকারকে ধ্বংস করে দিয়ে গেছে। এটা ঘটনা। পিআরটা আমার তখন থেকে, এবং আমরা 24 সালে এসে 9 অক্টোবর আমরা গণমাধ্যমের সবাইকে ডেকে আমরা কিন্তু ঘোষণা করেছিলাম 41 দফা এবং বলেছিলাম রিলেটিভ 10 দফা, তার মধ্যে একটা ছিল পিআর। এবং এই পিআর নিয়ে এতে ঐক্যমত্য কমিশনে আলোচনাও হয়েছে। সেখানেও কিন্তু জামাত, তারপরে আমাদের ইসলামী আন্দোলন এবং আমাদের খেলাফত, এরা সবাই পিআরটাকে নিম্ন উচ্চ সব জায়গায় বলেছে, কিন্তু ঐক্যমত্য কমিশনও শুধুমাত্র উচ্চ কক্ষের ব্যাপারে ওনারা এজেন্ডাভুক্ত করেছে। এখন অনেকেই বলে যে আপনারা ওখানে বলেন না, এখানে বলেন কেন? আমরা তো ওখানে এজেন্ডাভুক্ত করার জন্য বলেছি, ওনারা শুধু উচ্চ কক্ষটা এজেন্ডা রাখছেন। এখন হলো আমরা কোথায় বলবো? আমরা ঐক্যমত্য কমিশনে এজেন্ডার বাইরে কথা বলা যায় না। এরপরে হলো আমরা গণমাধ্যমকে বলেছি, সেটা আমলে নিচ্ছে না। তাহলে আমাদের রাজপথে আমরা বলছি যেটা গভর্নমেন্টের কানে যাক, তাদের আমলে যাক, এরপরে তারা সিদ্ধান্ত নিবে। এটার জন্য আমরা আন্দোলনে যাচ্ছি। এই জন্য এই নয় যে আমরা ইলেকশনে যাব না, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্টটি। জনাব সোহরাব হোসেন, আপনার কি মনে হয় যে পিআর একটি মানে
দফা রফা আসন রফার কৌশল, নাকি আসলে এইটি বাস্তবায়নযোগ্য একটা দাবি নিয়ে মানে অল আউট অবস্থানে আছে জামায়াত সহ তার সমমনা দলগুলো? আচ্ছা, পিয়ারের প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের সহ আলোচককে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। আর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনটি হবে কিনা। আমার মনে হয় নির্বাচনের না হওয়ার কোনো কারণ নেই, কেননা নির্বাচন না করে রাজনৈতিক দলগুলোর যে পরিস্থিতি হবে, রাজনৈতিক দলগুলো এই ঝুঁকি নিতে পারবে না। সেটি এখন যতই তারা মুখোমুখি হোক, সরকারও পারবে না, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনৈতিক যেভাবে নিম্নমুখী হচ্ছে, তাতে নির্বাচন না হলে এই 4-5 মাসের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আমার ধারণা যে প্রধান উপদেষ্টা যে 3 দলের 6 নেতাকে নিয়ে গেছেন, যদিও জামাতের একজন যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন, আর তার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে। কারণ ওখানে রাজনৈতিক দলের নেতা হিসেবে তো কারো কোনো ভূমিকা থাকার কথা না জাতিসংঘে। সরকারি ভূমিকা এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনটা এমন প্রায় আনুষ্ঠানিকতার পর্যায়ে, কারণ ওখানে যে দেশের প্রধান সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বক্তৃতা দেন বা পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দেন, ওই দেশের প্রতিনিধি দল ছাড়া খুব কম প্রতিনিধি থাকেন। সুতরাং এটি গতবার তো খুবই সংক্ষিপ্ত প্রতিনিধি দল নিয়ে সংক্ষিপ্ত গিয়েছিলেন। না, আমি বলছি যে মানে খুব বেশি ভূমিকা রাখার সুযোগ নেই। অন্য দেশের জন্য এটা খুব গুরুত্ব না। হ্যাঁ, তো বাংলাদেশের জন্য এটা গুরুত্ব এই কারণে যে একটা রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা করতে পারিনি। জাতিসংঘ এই ব্যাপারে খুব সক্রিয় বা বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে, তারও প্রমাণ নেই। এখন রাজনীতির যে টানাপোড়েন, এটা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ভোটের হিসাব নিকেশ। আজকে পিয়ার নিয়ে জামাত ইসলামী বা অন্য দল যে দলগুলো চাচ্ছে, তারাও ভোটের হিসাব নিকেশের কারণে, কারণ ভাই বললেন যে তারা 24 অক্টোবরে এই 10 দফার মধ্যে পিয়ার ছিল, কিন্তু তার আগে কিন্তু জামাত ইসলামের পিয়ার নিয়ে খুব কথাবার্তা বলেছে। কারণ এর মধ্যে তো জামাত ইসলামী অনেকগুলো নির্বাচন করেছে, নির্বাচনী ইশতেহার দিয়েছে। তারা জোটগত নির্বাচন করলেও দলীয় ইশতেহার ছিল, সেই ইশতেহার কিন্তু পিয়ারের কথা নেই। আবার পিয়ারের কথা নেই বলে আজকে তোলা যাবে না তাও নয়। পিয়ারের বিষয়টা আসছে একটা অবিশ্বাস থেকেও, কারণ আমরা অনেক ভোট পাওয়ার পরেও যদি কোনোভাবে সংসদে না যেতে পারি, তাহলে প্রায় রাজনৈতিক মূল ধারা থেকে বা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এটা যাতে না হয়, এখন সেখানে পিয়ার করে বা উচ্চকক্ষ করে কতটা ফল পাওয়া যাবে, এটা পরীক্ষা নিরীক্ষার বিষয়, বা এখনও আমাদের অভিজ্ঞতায় নেই। পিয়ারের সমস্যাটা হলো এই 4 মাসে পিয়ারটা করা সম্ভব না বলে, যদি সব দল একমত হয় তাহলে কারণ এই পদ্ধতির আমাদের ভোটাররা অভ্যস্ত নয়, তারা বুঝবে না। কমিশনও তো অভ্যস্ত নয়, বা কমিশন হয়তো আইন করতে পারে বা সেটা, কিন্তু আরেকটা হচ্ছে সংবিধান পরিবর্তন করতে হবে। কারণ সংবিধানে হচ্ছে নির্দিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একজনকে বাছাই করা। এখানে পিয়ার পদ্ধতিতে কিন্তু কোনো নির্দিষ্ট আসনে বাছাই করার সুযোগ নেই। সেখানে হচ্ছে দলকে ভোট দেবে, দলের যে তালিকা থাকবে তালিকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রার্থী জয়ী হবে বা পরাজিত হবে। আর সুতরাং আমি মনে করি যে আলোচনাটা নির্বাচনের পরে হতে পারত, সেই আলোচনাটা সামনে নিয়ে, আর জামাতের একাধিক গুরুত্বপূর্ণ নেতা বলেছেন যে এটি তাদের রাজনৈতিক এজেন্ডা, সুতরাং এ নিয়ে তো তারা মাঠে যাবেনি, সুতরাং এটা নিয়ে বিচলিত হওয়ারও কিছু কারণ নেই। আর যারা মনে করেন যে পিয়ার এই রাজপথে নামাটা নির্বাচনকে বাধাগ্রস্ত করা, আমার মনে হয় সেটা নয়। কারণ কিছু নাই, এজেন্ডা যাই হোক, মানে রাজপথে নামা হচ্ছে নিজের শক্তি দেখানো, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা এবং প্রতিপক্ষের দুর্বলতাগুলো তুলে ধরা। আজকে সেপ্টেম্বরের শেষ দিকে জামাত ইসলামী বা আরও কয়েকটি দল কর্মসূচি নিয়েছে, বিএনপিও তো অক্টোবরে কর্মসূচি নিতে যাচ্ছে তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের জনসমর্থন আদায়ের জন্যে। রাজপথে থাকুক, কিন্তু কোনো রকম হানাহানি না হোক। আমরা তো আওয়ামী লীগ সরকারে দেখেছি যে
বা দুটি বড় দল পাশাপাশি সমাবেশে অনেক সময় সংঘাত হয়েছে, অনেক সময় হয়নি। আবার সরকার কোনো কোনো সমাবেশ করতে দেয়নি। আপনারা কী বলে পরিবহন বন্ধ করে দিয়েছে, নানা রকম সমস্যা তৈরি করেছে। সেই ধরনের পরিস্থিতি হবে বলে মনে হয় না। তবে সবারই দৃষ্টি থাকা উচিত দলীয় স্বার্থের বাইরে দেশের বৃহত্তর স্বার্থ, জনগণের স্বার্থ কিভাবে সুরক্ষিত থাকবে। নির্বাচনের পর আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু নির্বাচনের আগে প্রতিদিনের গণতন্ত্রের একটা চাহিদা আছে। গত 14 মাসে বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা, তাদের কর্মসংস্থানের অবস্থা কী, আর রাজনৈতিক দলগুলো বিস্ময়করভাবে এই বিষয়গুলো প্রায় এড়িয়ে যাচ্ছে। এ নিয়ে কিন্তু এই সমস্যাগুলো সামনে আনছে না। আমি মনে করি জনজীবনে এই 24-এর আন্দোলনে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাদের যদি আমরা ভুলে যাই, তাহলে যে সোনার পাথর, গণতন্ত্রের নামে যে সোনার পাথর বাটি আমরা তৈরি করতে চাচ্ছি, সেটা এক ধরনের অসার পরিণত। ধন্যবাদ জনাব আব্দুল সালাম। মানে আমরা শুনছিলাম বা গণমাধ্যমেও খবর এসছে, বিএনপির অনেক আসনেই প্রার্থী মনোনয়নের কাজ প্রায় শেষ। প্রায় 200 আসনে অনেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তারা কাজও করছে। এরকম অনেক স্পেকুলেশন আছে, আসন ভিত্তিক আছে। আমি যদি উল্লেখ করি, যেমন ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, এটা হয়তো খুব বেশি স্পেকুলেশনের দরকার নেই যে ঢাকা 8 আসনে কে দাঁড়াবে। বাট এরপরও আরও কিছু আসন আছে যেসব জায়গায় বরিশাল 1 আসনে জহিরুদ্দিন স্বপন, জামালপুর 1 আসনে রাশেদুজ্জামান মিলাত, এগুলো তো বেসিক্যালি হয়তো খুব বেশি ইমাজিনেশনের দরকার নেই, এইসব আসনে তারা পাবে। এর বাইরেও আরও কিছু আসন এইসব গণমাধ্যমে আলোচনা আছে। তো আমরা শুনছিলাম যে খুব শীঘ্রই সবুজ সংকেত যারা পেয়েছেন তাদের নাম জানা যাবে, বা বিএনপি নিয়ে তাদের প্রার্থীদের কাজ শুরু করতে বলা হবে প্রকাশ্যেই। এই বিষয়ে যদি আমাদের একটু মানে আলোকপাত করেন। বিএনপি একটি বৃহৎ দল, ক্ষমতায় ছিল, আবার জনগণের ভোটে হয়তো ক্ষমতায় যাবে। তো সেই জায়গায় তো প্রার্থী আমাদের অনেক, তো এখনও প্রার্থী কোনো চূড়ান্ত হয়নি। আপনারাই প্রার্থী ডিক্লেয়ার করতেছেন মিডিয়ার মাধ্যমে, এবং সেটা দিয়ে অনেক জায়গায় একটা মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি করতেছেন। তো এগুলো ঠিক না। যখন বিএনপি প্রার্থী ঘোষণা করবে বা যেটা হোক, মনে করেন যে তখন তো আপনার অথেন্টিকেশন লাগবে। অথেন্টিকেশন ছাড়া যখন আপনি একটা নিউজ করেন, সেটা তো আপনার নিজের মতো মন মতো করলেন, আপনার হাতে কলম আছে, আপনি লিখে দিলেন। না, কোনো প্রার্থী কথা হয়েছে, না কথা হয়েছে, ওইটা তো বললাম। যদি বিএনপির অথেন্টিক কোনো সোর্স আপনাকে বলে, তাহলে সেটা হলো ঠিক আছে। এখন বিএনপি এখনো কোনো চূড়ান্ত প্রার্থী দেয়নি। আর কিছু পরিকল্পনাটা কি আছে? না, পরিকল্পনা তো আছেই। পরিকল্পনা অন্তত এবার আমরা এখন অনেক দিন ধরেই জরিপ হচ্ছে, মাঠে জরিপ হচ্ছে, আমাদের চেয়ারম্যান সাহেব জরিপ করতেছেন, সব জায়গায় থেকে নিতেছেন, এবং আমরা আশা করি যে নির্বাচনের আগেই আমরা যত দ্রুত সম্ভব আমাদের প্রার্থী ঘোষণা হবে। সেটা আমাদের সেই প্রক্রিয়া চলতেছে। কারণ এটা হলো এখন এককভাবে যদি আমরা নির্বাচন করি সেটা একটা, আর জোটগত যদি হয়, জোটেরদেরকে কোথায় ছাড়বো সেটা একটা, সেগুলো আলোচনা সাপেক্ষ। এগুলো কোনোটাই চূড়ান্ত না। এগুলো যে যার কিছু তো ধরেন, এখন স্বাভাবিক মির্জা ফখরুলের সিটকে কেউ দাঁড়াবে নাকি, বা অন্য কোনো ক্যান্ডিডেট হবে না, এরকম তো কিছু তো আছেই। সেরকম বাছাই করতে যেয়ে তো অনেক সিট হয়ে যাবে, সেটা তো হলো অন্য কথা। কিন্তু দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত হয় নাই, সেগুলো হবে। আর হয়তো সংকেত দেওয়া হয় নাই যে তুমি কাজ করো এলাকায় বা তুমি পেতে যাচ্ছ। আমি তো বললামই যেটা, এখন মির্জা ফখরুলের কি সবুজ সংকেত দেওয়া লাগবে? আচ্ছা, কিন্তু আবার ঢাকার কোনো আসনে কোনো সবুজ সংকেত এখন নাই। আচ্ছা, হ্যাঁ, এটা একটা তথ্য। ঢাকার কোনো আসনে এখন পর্যন্ত কোনো সবুজ সংকেত কিছু নাই। সে এরকম অনেক কিছু আছে। কারণ এগুলো তো যে বললাম যে জোট হইলে একরকম, আবার জোটের যদি ছাড় দিতে হয় তাহলে সেটা একরকম। আর যার ছাড়ের মধ্যেও এবার প্রশ্ন আছে যে নির্বাচন তো এবার হাসিনা মার্কা নির্বাচন না, যে করে আমি দিয়ে দিলাম মানে ভোটে জিতে যাবে, সেটা তো না। জনগণের ভোটে তো জিততে হবে। তো কাজে কার এলাকায় কতটুকু কী অবস্থান আছে, জোটের থেকে আমি নিলাম সিট, কিন্তু আমি সিটটা লস করলাম, সেটাও তো চিন্তা করতে হবে যে আমি সিটটা জিততে পারবো। জোটের বিষয়েও যদি একটু জানতে চাই, যেন জোটের প্রধান সঙ্গী জামাত তো আর আপনাদের জোটে এখন নাই, এই বিষয়ে আপনাদের মানে নির্বাচনী জোট বিষয়ে আপনাদের দলের না, জামাত নাই। জামাত ছাড়া তো আমাদের একটা 20 দলীয় জোটের অন্যান্য দলগুলো আছে, সেই দলগুলোর সাথে তো আমাদের অনেকে আরো যুক্ত হতে চায়, এমন দল আছে। অনেকে যুক্ত হতে চায়, সেটা দেখা যাবে। তাদের যদি অবস্থান থাকে, তাদের যদি দলীয় কোনো অবস্থান থাকে যে হ্যাঁ তাদের জেতার মতো ক্যান্ডিডেট আছে, তাহলে সেগুলো তো অবশ্যই আমরা নেব।
না নেওয়ার তো কোনো কারণ নাই, কিন্তু শুধু বিএনপির উপরে ভর করে জিততে চাবে সেই প্রার্থী তো আর জয়লাভ, অর্থাৎ আমরা জিততে হবে এবার। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমাদেরকে পার্লামেন্টে মেজরিটি মানে সাপোর্ট নিয়ে আমাদেরকে সরকার গঠন করতে হবে। তো সেই কারণে তো প্রার্থী বাছাই আমাদেরকে করতে হবে। তো প্রার্থী বাছাইয়ের কাজটা অন্যান্য দলের চেয়ে বিএনপির জন্য একটু জটিল কিনা, মানে তাদের কিউতে অনেক না, প্রার্থী আছে। স্বাভাবিক, এটা তো জটিলই। বললাম যে একটা দলেই তো আমার 4-5 জন করে, আমার দলের মধ্যেই 4-5 জন আছে, তারপরে যদি আবার জোটকে আমাকে দিতে হয় তাহলে সেগুলোর জটিল না? এটা তো চিন্তা করতে হবে। এগুলো চিন্তা করতে যেয়ে তো বাছাই এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল তো অ্যানাউন্স হয়নি। জামাত তো ধরেন মুখে বলে একটা, কার্যত করে আরেকটা। যেমন তারা নির্বাচনের জন্য তো সবচেয়ে আগে জামাত নামছে, তো জামাত নেমে কিন্তু আবার আরেক দিক দিয়ে বলতেছে যে যদি এই না হয় আমরা নির্বাচন করব না। এখন যদিও বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে, কিন্তু আবার পূর্ব শর্ত আছে কিছু। তো পূর্ব শর্ত দিলেই তো তখনই। এখন আমরা যে কথাটা একটু আগে আলোচনা করলে যে পিআর সিস্টেম, জামাত কি বলছে কি না বলছে, কিন্তু 5ই আগস্টের পর্যন্ত কোনো সিরিয়াসনেস ছিল না কোনো পিআরের ব্যাপারে। ইভেন যদি থাকতো তাহলে যে ঐক্যমত কমিশনের মধ্যে কোনো এজেন্ডাই থাকতো, কিন্তু পিআর নিয়ে এটা কোনো এজেন্ডাভুক্ত কোনো আলোচনাও না। তারপরেও জরুরি প্রয়োজনে সেটা আসতে পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে পিআর সিস্টেম হলে এটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, এটা দুর্বল সরকার জন্য। অর্থাৎ এখানে জামাত তার নিজের স্বার্থের জন্য হয়তো সেটা চাইতে পারে, কিন্তু সামগ্রিক অর্থে দেশের স্বার্থে এটা যাবে না। আজকে নেপালের কি অবস্থা, তাই না? আজকে সেখানে তো কয় বছরে কয়বার সরকার প্রধান পাল্টায় গেল, এখন তো সরকারই পাল্টায় গেল। অর্থাৎ এটা তো কোনোভাবে টিকসই না। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে একটা দুর্বল সরকার দরকার না, একটা শক্তিশালী দরকার, ইউনিফাইড একটা গভর্নমেন্ট দরকার, যেটা আজকে দেশে যে 12টা বেজে গেছে এটাকে যদি আমাদেরকে রিভিল করতে হয় তাহলে একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। সেই জায়গায় একটা ঝুলন্ত পার্লামেন্ট নিয়ে কখনো কঠিন কাজগুলো করা যাবে না। তো এইটার জন্যই বললাম যে আজকে ওনারা একদিক দিয়ে গণতন্ত্রের কথা বলতেছে, আবার আরেক দিক দিয়ে স্বৈরাচারের পথে নিয়ে যাচ্ছে। অর্থাৎ পাবলিক ঠিক করতে পারবে না, জনগণের ভোটে প্রার্থী নির্বাচিত হবে না, সিলেকশন হবে। অর্থাৎ পার্টি যেটা সিলেক্ট করবে সেটা এমপি হবে, কিন্তু জনগণ নির্বাচিত করতে পারবে না। তো এটা তো কোনো গণতন্ত্র হলো না। অর্থাৎ আমার এই নির্বাচনী এলাকায় আমার জনগণের কোনো মূল্য নাই, সে ভোট দিয়ে কাউকে নির্বাচিত করতে পারবে না। এখানে প্রার্থীটা গৌণ। অর্থাৎ ওনার যেমন জামাতের মতো, জামাত কোত্থেকে কীভাবে, তারা তো নিজেদের মেকানিজমে 300 আসন ঘোষণা দিয়ে দিছে, তো কেউ জানিও না আমরা যে কীভাবে দিছে। বা আপনারা জানতে চাইছেন যে ভাই আপনি নির্বাচন আসার 1 বছর আগে কীভাবে আপনি ঘোষণা দিয়ে দিলেন, কোন প্রক্রিয়াতে গেলেন, কোন প্রক্রিয়াতে ঠিক করলেন। বিএনপিকে জিজ্ঞেস করেন আপনারা যে বিএনপি কীভাবে দিল, এটা কি চেয়ারম্যান সাহেব একাই দিয়ে দিল কিনা, এটা কি নমিনেশন ভোট করা হয়েছে কিনা, কি প্রক্রিয়াতে করলেন, নমিনেশন চাইছেন কিনা, কারা কারা উৎসাহী। অর্থাৎ এইখানে কিন্তু তাদের বেলায় কোনো কোশ্চেন নাই, কিন্তু আমাদের বেলায় কোশ্চেন আছে। তাই কাজেই সব কিছুর বেলায় তো নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে। তো নিয়মের মধ্যে দিয়ে যেতে হলে যেটা আমরা মনে করি যে এইবার এই নির্বাচন কোনোভাবেই ওই পিআর সিস্টেম সহ করার কোনো সুযোগ নাই। কারণ যেটা সৌরভ ভাইও যেটা বলছে যে আমাদের এখন তো সংবিধান আছে, সংবিধান তো সংবিধানকে তো মানে খারিজ করে দেওয়া হয় নাই। কাজে নতুন সিস্টেমে যদি করতে হয় তাহলে সেটা আমাকে আগে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে যাওয়ার আগে ওনারা এই দাবিটা নিয়ে যেতে পারে জনগণের সামনে যে আমরা পিআর সিস্টেম চাই, এইটার পক্ষে আপনারা ভোট দেন। যদি ভোট দেয় তাহলে পিআর সিস্টেম হবে, আর নাহলে তো হওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ আব্দুল সালাম। আমার প্রশ্ন আছে, প্লাস সালামের প্রশ্নটাও আপনি উত্তর আপনার কাছে চাই। সেটা হচ্ছে যে আপনি নিজে তো ঢাকা 8 আসনের একজন প্রার্থী হতে ইচ্ছুক। কি অবস্থা, আপনি নির্বাচনের মাঠে নেমেছেন কিনা, অবস্থা কেমন দেখছেন, সেটার পাশাপাশি আপনি যদি আগে একটু সালামের উত্তর দেন, আপনারা কিভাবে প্রার্থী মনোনয়ন দিলেন বা 300 আসনে আপনাদের প্রার্থী কিভাবে চূড়ান্ত হলো? জি ধন্যবাদ। আজকে আমার একটু ভালো লাগছে এই জন্য যে একসময় এই বাংলাদেশ একমাত্রিক বাংলাদেশ গঠন করার জন্য যারা ভূমিকা রেখেছেন, যেমন আমাদের প্রথম আলো গ্রুপ, তারা কিন্তু একমাত্রিক বাংলাদেশের পক্ষে দীর্ঘ সময় কাজ করেছেন। সেখানে আজকে আমার সৌরভ ভাই আসছেন, বহুমাত্রিক বাংলাদেশের পক্ষে আজকে ওনারা ভূমিকা রাখতেছেন। এটা দেশের জন্য একটা মানে শুভ একটা মানে ক্ষণ আমরা মনে করি। এইভাবে আমরা চাই যে আসলে সবাই মিলে আমাদের এই বহুমাত্রিক বাংলাদেশ করার ব্যাপারেই এগিয়ে যাওয়া দরকার। এবার কটাক্ষ করে কোনো লাভ হবে না। কারণ হলো আমাদের
জাতীয়তাবাদী দল এবং জামাতের মধ্যে যে আমাদের যে ভূমিকা, এটা কিন্তু একদিনের বিষয় নয়। একদম সেই বিগিনিং, ওনাদের দল গঠন হওয়ার পর থেকেই আমাদের সাথে ওনাদের একটা মানে সহযোগিতা, সহমর্মিতা, সখ্যতা এগুলো ছিল এবং এখনও আছে। মাঝে মধ্যে একটু খোঁচা দিয়ে কথা বললে কী লাভ বলেন? তাই আমি যে কথাটা বলতে চাই আসলে, যে পিয়ারের বিষয়ে যেটা বলছেন এবং সালাম ভাই যেটা বলছেন, যে আমাদের পার্লামেন্টারি বোর্ড, এটা তো ওনাদের ব্যাপারটা কেমন বোর্ড আমরা জানি, অনেক সময় টাকা পয়সা দিয়েও বোর্ড ঠিকঠাক করা যায়। তো যাই হোক, অনেকেই পাবেন আশাবাদী, এরপর দেখি হতাশ হয়ে চলে আসছেন। যাই হোক, এগুলো আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু আরও ভিন্ন। আমরা একদম ইউনিট থেকে শুরু করি, প্রত্যেকটা বা থানা, তারপর উপজেলা, জেলা থেকে আমাদের ওই ইউনিট থেকে শুরু হয়। সেখানে আমরা শ্রমিকদের মত নেই, আমরা ছাত্রদের মত নেই, ছাত্রীদের মত নেই, মহিলাদের মত নেই, এরপরে পেশাজীবীদের মত নেই। এরভাবে আমাদের আরও টায়ার যেগুলো আছে, শুরু আছে, কর্ম আছে, কর্মপরিষদ আছে, এগুলো বিভিন্ন টায়ার থেকে 8-10টা টায়ার থেকে মত নিয়ে তারা 3-4 জনের একটা প্যানেল তৈরি করে সেটা আমাদের পার্লামেন্টের বোর্ডে পাঠায় দেয়। সেখানে এগুলো বিশ্লেষণ হয়। বিশ্লেষণ হওয়ার পরে তার সব কিছু বিশ্লেষণ করে আমাদের পার্লামেন্টারি বোর্ডে এটা সিদ্ধান্ত হয়। তো এটা খুবই স্বচ্ছ এবং কোনো ধরনের। আপনার প্রার্থী নির্বাচন হয়ে গেছে? যেটা আমাদের প্রার্থী বলতে আমাদেরকে বলা হয়েছে, অনেক জায়গায় তো জামাতের আমির বলে আসছেন, যিনি জামাতের আমির সাহেব বলেছেন যে আপনারা প্রাথমিকভাবে বাছাই হয়েছেন, আপনাদের বিভিন্ন ইউনিট থেকে, টায়ার থেকে আপনাদের নামগুলো উঠে এসেছে, আমরা আপনাদেরকে বিবেচনা রাখছি, আপনারা কাজ করতে থাকেন। যদি ওনারা যেমন জরিপ করছেন, আরও করবেন, আমাদেরও এরকম জরিপ হচ্ছে। আমাদের প্রার্থী এখনো দেওয়া হয়নি কোথাও, বলছি তো, আমাদের প্রাথমিকভাবে বলছেন আপনারা কাজ করেন, আমাদের জরিপ করা হবে। জরিপে যদি দেখা যাচ্ছে যে আমাদের মানে বাড়ছে না, তাহলে আমরা প্রার্থী আবার ওনারা চেঞ্জও করতে পারেন। এইভাবেই ওই সব টায়ার থেকেই আবার নিবে, নাম নিয়ে আবার চেঞ্জ করবে। এরপরে আরও যেগুলো বিষয় আছে, সম্ভাবনা যে আমাদের সাথে কথাবার্তা হচ্ছে, যে যারা এই সম্ভাবনা হবে 1 বাক্সে ভোট জন্য পড়ে, এই জাতীয় যাদের কথা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ছাড় দিতে হতে পারে। সব মিলে একটা মানে ফাইনাল ডিসিশন আসবে যখন আপনার তফসিল ঘোষণা হবে। আপনার আসনের কি অবস্থা? আপনি একটি আসনে। আমার আসনেও ঠিক একই রকম, ঢাকা 8 আসনে আমাকে বলছেন কাজ করেন, আমি কাজ করছি। আমি সাহেব সেগুলা যাচাই বাছাই করবে বিভিন্ন জরিপের মাধ্যমে। তারপরে যদি বেটার কোনো পজিশন আসে, তাহলে ছাড় দিলে আমরা সেটা গ্রহণ করব। আর যদি ফাইনালি আমাকে সিলেকশন দেয়, তখন আপনি কি গণসংযোগ চালাচ্ছেন? আমি যাচ্ছি, অল্প অল্প যাচ্ছি সবার কাছে। আমরা এখনও তো ওইভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা পরিচিত বিভিন্ন লেভেলে, বিভিন্ন বাসা বাড়িতে যেখানে আমরা চিনি, জানি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে যোগাযোগ করতেছি। এভাবে আমাদের কার্যক্রম চলছে আর কি। ধন্যবাদ জনাব হেলাল উদ্দিন। সোহরাব হাসান, আপনি কি একটু আপনি তো বিভিন্ন কলাম লেখেন, আপনি কি মানে এই 2 দলকে কেন্দ্র করে যে জোটগুলো হবে বা হতে পারে, তার একটি সম্ভাব্য আগাম চিত্র আমাদের কি আপনি দিতে পারেন কিনা, যে এনসিপি মানে বিএনপি এবং জামাত লিড যে জোটগুলো হতে পারে বা আগামী নির্বাচনে এরা কেমন? নানা রকম জল্পনা, নানা রকম তৎপরতা তো আছে। তার আগে ভাই ডক্টর হেলাল যে বললেন যে তারা বহুমাত্রিক সমাজ চান, বহুমাত্রিক গণতন্ত্র চান, এবং প্রথম আলো নাকি একমাত্রিক দেশ চেয়েছিল। কিন্তু জামাত ইসলামী বহুমাত্রিক যদি সমাজ চায়, তাহলে প্রথম আলোর অফিসের সামনে যখন জিয়াফত হলো, তখন তো আমরা তাদের কাছ থেকে প্রতিবাদ আশা করেছিলাম এবং প্রতিবাদ করেছেনও একটি সভায়। কিন্তু এক ধরনের আমাদের চিন্তার স্বচ্ছতা প্রয়োজন, অন্য মত গ্রহণ করার মানসিকতা প্রয়োজন, আমার বিরোধী হলেও তাকে গ্রহণ করা, যেটা রুশোর যে সেই বিখ্যাত বাণী, যে আমি তোমার সাথে বিরোধিতা, তোমার সাথে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমি জীবন দেব। এই মানসিকতা যদি আমাদের রাজনৈতিক দলগুলোর থাকে, এমনকি গণমাধ্যমের, এমনকি ব্যক্তিরও, কিন্তু আমাদের কোথায় যেন একটা বাধা আছে, মানে মনস্তাত্ত্বিক বাধা আছে। আমরা অন্যের মত শুনতে কম চাই। এক্ষেত্রে মধ্যপন্থী, ডানপন্থী, বামপন্থী সবাই কিন্তু এক, বরং বামপন্থীদের মধ্যে এই
এই বিরোধটা অনেক বেশি, যে কারণে তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। জামাতের ইসলাম, যেমন ধরুন আমি প্রথম আলোর কথা বললাম বা আরও গণমাধ্যমের কথা বললাম, ধরেন এই যে অতি সাম্প্রতিককালে আপনার ধরেন বিভিন্ন মাজারে দরগায় হামলা হয়েছে, আমরা যদি বহুমাত্রিক সমাজ চাই তাহলে তো এই হামলার প্রতিবাদ করতে হবে, এই হামলা বন্ধ করতে হবে। প্রশাসনিক দায়িত্ব সরকারের, কিন্তু সমাজ যদি সেটি প্রতিবাদ না করে সরকারের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা অনেক ক্ষেত্রেই দেখছি মব ভায়োলেন্স হচ্ছে, সহিংসতা হচ্ছে। তো সেক্ষেত্রে এই আর হচ্ছে কি ধর্মভিত্তিক রাজনীতির একটা সমস্যা হলো যে ধর্ম নিয়ে তো বিতর্ক করা যায় না, গণতন্ত্র নিয়ে বিতর্ক করা যায়, সমাজতন্ত্র নিয়েও বিতর্ক করা যায়, সমাজের অন্য অনেক নীতি নিয়ে বিতর্ক করা যায়। ধর্মের বিষয়ে এই যে ধরুন সম্প্রতি হেলাল ভাই নিশ্চয়ই চোখে পড়েছে, হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়েছে, বিবৃতিতে একটি ইঙ্গিত আছে যে তাদের মতো করে ঈমান আকীদায় যারা বিশ্বাস করেন না তাদেরকে তারা কিভাবে দেখবেন, তারা ইসলাম তাদের সাথে তারা থাকবেন কিনা। এরপর দেখলাম যে বিএনপি, মানে আমরা বহুমাত্রিকতা কীভাবে করি, বিএনপি মোটামুটি হেফাজতের সমর্থন নেয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে, এরকম পত্রিকার রিপোর্টও হয়েছে। একইভাবে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন অভিযোগ যে শাপলা চত্বরে তারা হেফাজতকে হেফাজতকে শক্তি বলে তাদেরকে বের করে দিয়েছে এবং তাদেরকে সেখানে হত্যাকাণ্ডও চালিয়েছে। জানি না যে হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ আছে কিনা, কিন্তু আবার সেই হেফাজতের সঙ্গে তৎকালীন সরকার কিন্তু সখ্যও করেছে এবং হেফাজতের পক্ষ থেকে তাকে কওমি জননী উপাধিও দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এই যে স্বৈরাচারের দোসর খুঁজি, তাহলে হেফাজতকে কিভাবে দেখবেন? হেলাল ভাইয়ের কাছে এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। হেলাল ভাই বলছেন, আবার বহুমাত্রিকতার প্রশ্ন আসে, যে হেলাল ভাই বললেন যে সমস্ত এই স্বৈরাচারের দোসর যে আওয়ামী লীগের যারা সহযোগী ছিল সবার রাজনৈতিক তৎপরতা বন্ধ করতে হবে। একদিকে আমরা আইনের শাসন চাই, একদিকে আমরা গণতন্ত্রের কথা বলি, আবার বিচার হওয়ার আগে তার কার্যক্রম বন্ধ করতে বলি, তাকে নির্বাচনে আসতে না দেওয়ার কথা বলি। তাহলে জনগণের প্রতি আমাদের আস্থা থাকলো কোথায়? আদালতের প্রতি আস্থা থাকলো কোথায়? আমার মনে হচ্ছে যে আরেকটু আমরা অন্যকে কিন্তু উদার হতে বলি, কিন্তু নিজে উদার কতটা হতে পারি আমাদের একটু বোধহয় সব ব্যাপারেই একটু পুনর্বিবেচনা করা উচিত। এটা ঠিক, জামাত ইসলামী বা বিএনপি গত সরকারের আমলে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, সেটি নিন্দনীয়। আবার আজকেও যাতে কেউ একই রকম জেল জুলুম অন্যায়ের শিকার না হন, অপরাধ না করেও, অপরাধ করলে অবশ্যই ন্যায় বিচারের মাধ্যমেই কিন্তু সেটি সমাধান করতে হবে বা তার শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু কোথায় যেন যেমন সাংবাদিক 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টা মামলা, এরা কি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? তারা যদি অপরাধ করে থাকে, দুর্নীতি করে থাকে, অথবা সরকারের দালালি করে থাকে, সেই ধারায় মামলা হোক। কিন্তু আমরা দেখি যে ওই মামলা চলছে এবং 1 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু কেউ 8 জন 16 জন কারাগারে আছেন। মানে এ ব্যাপারেও তো আমরা চাইবো যে বিএনপির তাদের অবস্থান ব্যাখ্যা করুক, জামাত ইসলামী তাদের অবস্থান ব্যাখ্যা করুক, অথবা এটা অন্যায় হয়ে থাকলে তার প্রতিবাদ করুক। কারণ তারা সরকারে অনেক ঘনিষ্ঠ, সরকারকে যে কোনো কথা শোনাতে পারেন, যে কারণে প্রধান উপদেষ্টা তাদের 2 জন করে নেতাকেও কিন্তু সফর সঙ্গী করেছেন। বুঝতে পেরেছি। সোহরাব ভাই তার আলোচনায় একটি বিষয় উল্লেখ করছিলেন যে নির্বাচন নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, এর বাইরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলো এখন তেমন কোনো কথা বলছে না। সেদিন একটা সেমিনারে আসছিল যে অর্থনৈতিক ব্যবস্থাপনা থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনাগুলো সরকার নির্বাচনী ডামাডোলের কারণে মানে চাপা পড়ে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো সেই বিষয়গুলো নিয়ে কিছু বলছে না। নির্বাচনে আমরা অনেক আলোচনা করলাম, কিন্তু অন্তর্বর্তী সরকার অনেক আশাকাঙ্ক্ষা ছিল, দায়িত্ব সংস্কারও কতটুকু হলো সেটা নিয়েও জনগণের প্রশ্ন আছে। সংস্কার হয়তো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে, দেখে হয়তো সময় লাগছে, বাট অন্যান্য অনেক কিছু আছে যেগুলোর জন্য সংস্কারের প্রয়োজন নেই, সুশাসনের দরকার। সেই সুশাসনটা কতটা পেল মানুষ গত 1 বছরে? আমি কিন্তু আমার বক্তব্যের প্রথমেই বলেছি এই কথাটা, যে এই সুশাসনটার জন্যই বলছিলাম, আমি কিন্তু বলেছি যে আমরা চেয়েছিলাম দ্রুত নির্বাচন। ওইটাও একটা কারণ যে এই সরকার সুশাসন বা সব কিছু জায়গায় ন্যায্য কাজটা করতে পারবে না, কারণ তার সেই ইটা নাই,
তার সেই নিজের মধ্যে সেই শক্তি, নিজস্ব কিন্তু সবাই শক্তিটাও তো নাই। আপনারা সহযোগী ছিলেন, না, আমরা সেই- সহযোগী আর ছিলাম। এবং এটাও বলেছেন এবং মানে হাসনাত আব্দুল্লাহ যে সব দলের সুপারিশপ্রাপ্ত লোকরাই অন্তর্বর্তী সরকারে আছে, দোষ শুধু পরে এনসিপির ব্যর্থতার। তো না, সবাই না। মিলেই তো আমরা এই সরকারকে গঠন করেছিলাম। না না, আমরা দেখেন, আমরা সুপারিশ করি আর না করি, আমরা তো এই সরকারকে সমর্থন করে আসছি, আমি স্টিল এখনও করতেছি। দেখেন 5ই আগস্টের পরে আমাদের তারেক রহমানের যে ভূমিকা, সেই সময় মানে এই যে আমাদের যে 17 বছরে আমাদেরকে যেভাবে নাজেহাল করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, যেভাবে মানে মৃত্যু যন্ত্রণা, যেভাবে পারিবারিক সব কিছু মিলে একটা তো বাস্ট হওয়া উচিত ছিল, কিন্তু তারেক রহমানের এক ঘোষণার কারণে কিন্তু ঠান্ডা রয়ে গেছে। তো কাজে এটা তো একটা পজিটিভ। আমরা তো সরকারে নাই, কিন্তু তাহলে দেশে একটা অ্যানার্কি চলে আসতো। এখন পর্যন্ত কিন্তু বিএনপি সেই রোলটা প্লে করতেছে, সরকারে না থাকলেও যাতে সরকার ক্ষতিগ্রস্ত না হয়, একটা নির্বাচন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা কিন্তু সেই ব্যবস্থা, সেই চিন্তাটা অলওয়েজ মাথায় রেখেই কিন্তু আমরা যে প্রত্যেকটা অ্যাকশন নিচ্ছি বা কাজ করতেছি। তো কাজে আমরা যে দায়িত্বটা পালন করি না এটা ঠিক না, কিন্তু এই সরকারের তো একটা লিমিটেশন আছে। এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সবাই ধরেই নিছে এবং তারাও জানে যে তারা নির্বাচন করা ছাড়া অন্য কোনো কাজ করার মতো তারা চাইছে, কিন্তু চাইলেও কিন্তু তারা পেরে ওঠে নাই, কারণ তাদের পক্ষে সম্ভব না এটা। আর সেই পুরনো মেশিনারিজ নিয়ে আপনি নতুন কিছু উৎপাদন করবেন, এটা তো সম্ভবই না। যেটা আমরা বারবার বলছি যে ফ্যাসিবাদের রেখে যাওয়া সব কিছু বহাল আছে, তাদেরকে দিয়ে আপনি একটা ভালো কিছু করবেন, এটা তো হবে না। তো সেটার জন্য যে তাদের যে সাহসটা, সময়টা তারা পার করে ফেলছে, কিন্তু এই সময়টা তাদের নেওয়া উচিত হয়নি। এই জন্যই বলবো যে সেটা আজকে আমাদের এখানে দোষের আর কিছু না। আর এর আগে যে আলোচনাটা আপনি সংক্ষেপে বলতেন করলেন, আর কি। এর আগে যে আলোচনাটা আপনি করলেন, যেটা সোহরাব ভাই যেটা বললো, আমি তো বলতে চাই, সোহরাব ভাই প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি পালাইলো কেন পালাইলো আজকে বলেন? এমন অপরাধ করছে যে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, এই দলের মহাসচিব সেখানে গেছে, সেখানে তারা পুলিশ ডেকে এনে তাকে পুলিশের কাছে, এবং তাকে ম্যানহ্যান্ডেল পর্যন্ত করছে তার উপরে। অর্থাৎ তারা যে পাপ করছে, এই পাপ মোচন করার জন্য তো তাদের এখনো কিছুই হয় নাই, এখনো কিছুই হয় নাই। কাজে আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের দালালদের পক্ষে স্ট্যান্ড নেওয়ার মতো এখনো সেই অবস্থা আসে নাই, তাদের পক্ষে কথা বলার মতো। এটা পরিষ্কার কথা, তারা দেশটাকে জাহান্নাম বানায় দিছে এবং শেখ হাসিনা জাহান্নামে রূপান্তরিত করতে পারছে এই ধরনের লোকগুলোর জন্যই। এই প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ আজকে বিভিন্ন পত্রিকা বলেন, আজকে সাংবাদিক বলেন, আজকে ব্রুকরেট বলেন, আজকে পুলিশ বলেন, আজকে বাইতুল ওয়াকারের খতিব বলেন, এমন কোনো জায়গা বাদ নাই যে যারা শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছে। তো কাজে যারা স্বৈরাচার বানাইছে, স্বৈরাচারের গায়ে যতটুকু উত্তাপ লাগবে তাদেরও তো কিছুটা লাগবেই, আর লাগতেই হবে, তা না হলে তো ভবিষ্যতে এগুলো ঠিক হবে না। কাজেই তাদের পক্ষে কথা বলার মতো কোনো সুযোগ নাই। এখানে হতে পারে যে আজকে আমাদের মধ্যে বা আমি বা জামাত আজকে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে হয়তো অন্যভাবে আমরা ডেমনস্ট্রেশন করতেছি, কিন্তু ওই প্রশ্নে আমাদের মধ্যে দ্বিমত হওয়ার আমার মনে হয় না যে কোনো সুযোগ আছে। ধন্যবাদ আব্দুল সালাম। জনাব হেলালুদ্দিন, একটি অভিযোগ আছে যে দেশের দক্ষিণপন্থার উত্থান ঘটছে কিনা, একটু সংক্ষেপে উত্তর দিবেন যে মানুষের এই শঙ্কা কেন হচ্ছে এই বিষয়ে, মানে বহুমাত্রিকতার প্রশ্নে যদি আবারও আসি, যেমন বিভিন্ন জায়গায় মাজার টাজার ভাঙা হয়েছে, তো মানুষ শঙ্কিত এই বিষয়ে, কেন মানুষ শঙ্কিত হচ্ছে? আমাদের উচিত ছিল যে মানুষ যেন আর ফ্যাসিবাদের পতনের পর মানুষের মনে যেন এই শঙ্কা না থাকে। ঠিক আছে, ধন্যবাদ। সময় যেহেতু কম, আমি সংক্ষেপেই বলবো। আমি সালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সোহরাব ভাইয়ের কথাগুলো বাই জবাব দিয়েছেন। আমি কিছু বলতে চাইছিলাম, দেখেন আমাদের প্রবীণ সম্পাদক আমাদের সংগ্রামের আবুল আসাদ সাহেবকে কিভাবে নিয়ে গেল, আমরা সম্পাদক পরিষদের আমরা এই সহানুভূতি পাইনি। তো যাই হোক, এই যে বিভিন্ন ভাই কথা বলছেন, আর যারা মাজার ভাঙার কথা বলছে, এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, মাজার কি আমাদের ঢাকা শহরে নাই বলেন তো? আমাদের এই মানে গোলাপশাহ একটা মাজার আছে, বলেন এটার সিকিউরিটি কে দেয়? এই জনগণই তো সিকিউরিটি দেয়। আমাদের হাইকোর্টের ভিতরে মাজার আছে, এটা একটা দুইটা পাঁচটা হলে শতাধিক মাজার ভাঙা হয়েছে। এখন হলো এগুলোর সাথে কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো এই যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে বলেছে, গানের শিক্ষক না দিতে বলেছে, এগুলো কি বিচ্ছিন্ন গানের ঘটনা? শিক্ষক আমাদের কথাগুলো খুব স্পষ্ট। আমরা বলছি যে
গানের শিক্ষক দেন, সাথে সাথে ধর্মীয় শিক্ষকও দেন, এবং আরও যেগুলো শিক্ষক অভাব আছে, গণিতের শিক্ষক অভাব আছে, সেগুলোও দেন। সব মিলে সৃজনশীল সৃষ্টি করেন, কারণ গান যতটুকু মানুষকে নৈতিকতা দেবে তার সাথে ধর্ম বেশি নৈতিকতা দেবে। তাহলে সবাই মিলে আগান, ধর্মীয় শিক্ষককে দেন, গানের শিক্ষক দেন, গণিতের শিক্ষক দেন। ধর্মীয় নাই তা তো না, কারণ ধর্মীয় শিক্ষক তো কম্পালসারি সাবজেক্ট। ধর্মীয় শিক্ষক কোনো জায়গায় ধর্মীয় শিক্ষক নাই, প্রাথমিকে প্রাথমিকে নাই, কোথাও মাধ্যমিকে নাই, আছে। মাধ্যমিকেও মাধ্যমিকে নাই। আমরা এক সময় এসএসসিতে 10টা সূরা ছিল, 10টা হাদিস ছিল, এখন সেগুলোও নাই। কেমন এইভাবে আমরা বলছি যে ধর্ম শিক্ষাটাও দেন, গানের সাথে সাথে এগুলোও দেন, যাতে আমাদের নৈতিকতাটা গ্রো করে, এটাই আমরা চাইছি। এবং আমরা চাই যে দেশটা এগিয়ে যাক, পিছনে না যাক। কেমন, এবং এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সামনে আনা না, কিন্তু এগুলো কিন্তু আমাদের এই মিডিয়া এক্ষেত্রে আরও সহনশীল হতে হবে। ছোট্ট একটা ঘটনা সেগুলোকে তিলে তালে মিলাইয়া একটা ফাঁপিয়ে তোলা, বলা হলো যে এখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আচ্ছা বলেন কয়টা সংখ্যালঘু যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, দলীয় পদপদবীর কারণে কেউ যদি হয়রানির শিকার হয়, সেটা কি ধর্মীয় শিক্ষার বা ধর্মীয় মানে নির্যাতনের শিকার হলো? তা তো না। আমরা সেই সময় বিএনপি, জামাত সবাই মিলে আমরা প্রত্যেকটা মন্দির আমরা পাহারা দিয়েছি। গত পূজা যেটা হয়েছে, এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর পূজা হয় নাই, এবং এখনও দেখবেন যে এই পূজা কয়দিন পরে পূজা, এই পূজা খুব সুন্দরভাবে উদযাপিত হবে। ধন্যবাদ। এইভাবেই আমরা চাই বাংলাদেশকে একটা উন্নত এবং এগিয়ে যাওয়ার একটা বাংলাদেশ। ধন্যবাদ জনাব হেলালুদ্দিন। সৌরভ ভাই, সালাম ভাই এবং হেলালুদ্দিন ভাই যে কথাগুলো বলেছেন, আপনি যদি এর বিপরীতে কিছু বলার থাকে। না, বলার তো থাকবেই। কথা হচ্ছে যে সালাম ভাইয়ের কণ্ঠে যে স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি বা যে স্বৈরাচারের বিতাড়িত হয়েছে, তাদের ভাষার কিন্তু এক ধরনের বহিঃপ্রকাশ মনে হচ্ছে। যে সাবেক স্বৈরাচার সরকার কিন্তু একইভাবে বলতেন যে বিএনপির কিসের মানবাধিকার, জামাতের কি মানবাধিকার, প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হচ্ছে গণতন্ত্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এবং প্রতিটি নাগরিকের দায়িত্ব। অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু মব জাস্টিস করে, মব ভায়োলেন্স করে কাউকে হেনস্থা করা হবে, কাউকে চেয়ার থেকে তুলে ধরা হবে। কত শিক্ষক, কত প্রধান শিক্ষক এবং শিক্ষক অধ্যক্ষকে বের করে দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু ছিল, এটা মানতে হবে। এবং যে দেশে পাহারা দিতে হয় সংখ্যালঘুদের ধর্মানুষ্ঠানে, সে দেশ নিজেকে মানে উন্নত সংস্কৃতির দাবি করতে পারে না। আরেকটি কথা হচ্ছে যে বহুমাত্রিকতা। অবশ্যই আমরা বহুমাত্রিকতা চাই, যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু আমি বলছি যে তিনি যে অপরাধ করছেন তার সেই নামে তার বিরুদ্ধে ওই ধারায় বিচার হোক, ওই ধারায় মামলা হোক, কিন্তু সবাইকে গয়রাহ হত্যা মামলা কেন? না, এটা তো সরকারের দায়িত্ব। এটা সরকার দেয় না কেন মামলা? না না, শোনেন, যারা না না আমাদের না না এটা আমাদের দায়িত্ব না, না না এটা আমাদের দায়িত্ব না, মামলার দায়িত্বটা সরকারের। সরকার কেন তাদের বিরুদ্ধে মামলা দেয় নাই বা তাদেরকে আইনের আওতায় নেয় নাই কেন? তাহলে মব হচ্ছে কেন? অর্থাৎ এটা যদি সরকার যদি সেই দায়িত্বটা পালন করতো, আর সরকার এখন পর্যন্ত একটা কালো টাকার মালিকরা ধরে নাই, সরকার এখন পর্যন্ত সেগুলো যারা অর্থ দিয়ে যারা যোগান দিচ্ছে তাদেরকে ধরে, তাই না? সালামায় বলছে যে সাংবাদিকরা যারা অপরাধ করেছে তারা পালিয়েছে, তারা কি বলে প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বলছেন, কিন্তু এই যারা অন্তরালে চলে গেছেন তাদের জায়গায় কারা বসেছেন, এবং ওই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে না। প্রশ্ন আসে শ্রমজীবী সাংবাদিকদের সম্পর্কে, কারণ যে প্রতিষ্ঠান এ ধরনের সাংবাদিকদের প্রতিপালন করেছে সেখানে কিন্তু একদল চলে গেছে, আর একদল এসেছে, এবং কারা এসেছে সেটি সালাম ভাই নিশ্চয়ই ভালো করে জানেন। ধন্যবাদ সোহরাব হাসান, ধন্যবাদ আব্দুল সালাম এবং জনাব হেলালুদ্দিন এবং সোহরাব ভাই, আপনাদের তিনজনকেই যে আমাদের এই আলোচনায় আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন।